হ্যালো এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের জন্য আমি একটা সাজেশন প্লাস রিভিশন সিরিজ শুরু করেছিলাম। আমার ইউনিট 4, 5, 6 হয়ে গেছে। তো এই সাজেশন সিরিজের প্লেলিস্টের লিঙ্ক তোমরা ওই ভিডিও ডেসক্রিপশানে বা পিন কমেন্টে পেয়ে যাবে। আজ আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তোমাদের এখানেও যা যা ইম্পর্টেন্ট এবছরের জন্য আমি সেটা বলবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই যে ইউনিটের কিছু রিয়াকশান আছে, সেই রিয়াকশানের জন্য কিন্তু আমি একটা PYQ এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে মডেল কোশ্চেন বেরিয়েছিল তার রিয়াকশান পোর্শনগুলোকে এক জায়গায় করে আমি একটা PDF বানিয়েছি। সেই PDFটা আমি অবশ্যই সবাইকে ফ্রিতে দিচ্ছি। সমস্ত PDF রায়মার্টিন সলিউশনের 225 পেজ থেকে যে সাজেশন পোর্শনটা আছে 3 স্টার 2 স্টার 1 স্টার কোশ্চেনগুলো, তো সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার, আমার নোটস এবং পরীক্ষা অবধি অনেক কিছুই, এবং তোমাদের যে মডেল পেপার বেরিয়েছে সেই মডেলের সেট 1, সেট 2 এবং চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন উত্তরের PDF তোমরা আমার কেমিস্ট্রি ডোজ, লাস্ট মিনিট কেমিস্ট্রি ডোজ ব্যাচে পেয়ে যাবে। তো ব্যাচের ইনিশিয়ালি 99 প্রাইস ছিল, এখন সেটা 20% কমে গিয়ে এখন তোমরা যদি 79 রুপিসে তোমরা এই ব্যাচে জয়েন করতে পারবে। যদি জয়েন করতে চাও তবে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, চলো এবার তাহলে আমরা এই চ্যাপ্টারটা পড়বো, তার একটা রূপরেখা আমি তোমাদের দিচ্ছি। এখানে এই যে ক্লাসের নোটটা কিছুটা প্রশ্ন উত্তর আকারে সাজানো, সেটা অর্ডারে সাজানো। তো প্রথমত তোমাদের এই চ্যাপ্টারের কিছু মৌলের নাম এবং তার ইলেকট্রনিক কনফিগারেশান কিন্তু তোমাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে। বিশেষত সব কিছু মুখস্থ করতে হবে না, তার জন্য আমি তোমাদের অবশ্যই বলে দেবো কোনগুলো করবে। দেখো, এই যে 3D সিরিজ অর্থাৎ 4 নম্বর পর্যায়ে যে আমাদের মৌলগুলো রয়েছে 21 থেকে, এখানে 21 থেকে এটা 21 নম্বর মৌল, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অর্থাৎ 30 নম্বর মৌল। এই মৌলগুলো তোমাকে পরপর একেবারে সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। তার জন্য দেখো, এই বাক্যটা মনে রেখেও তুমি এটা মনে রাখতে পারো যদি কেউ মুখস্থ এখনো না হয়ে থাকে। অবশ্যই কেমিস্ট্রি নিয়েছো মানে তোমাকে 1 থেকে 30টা মৌলের নাম মুখস্থ করতেই হতো। তো যাই হোক, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিভাবে কোথায় কাজে লাগবে সেটা আমি বলছি। এছাড়া আর যেটা মুখস্থ করতে হবে আর যে মৌলগুলো, সেগুলো ধরো এই যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এইটা 3টে পরপর তোমাকে নিচে নিচে মনে রাখতে হবে। ওকে, এবং তোমাকে মনে রাখতে হবে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম, এইটা তোমাকে পরপর নিচে নিচে মনে রাখতে হবে। এবং তোমাকে মনে রাখতে হবে নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম। ওকে, এবং তোমাকে মনে রাখতে হবে কপার, সিলভার, গোল্ড, এগুলো নিচে নিচে। ওকে, দেখো এটার একটার ইলেকট্রন বিন্যাস করতে জানলে নিচে নিচে তুমি বাকিগুলোর ইলেকট্রন বিন্যাস করতে পারবে, সেই জন্য নিচে নিচে মুখস্থ রাখবে। এবং মুখস্থ রাখতে হবে এই ল্যান্থারাইট, ল্যান্থানাম, অ্যাক্টিনাম তো মুখস্থ রাখবে। এছাড়া এর পরের যে দুটো এলিমেন্ট, এই দুটোও তোমাদেরকে পরের দুটো এলিমেন্ট মানে এই ZR আর HF, এই দুটো মৌলর নাম মানে আপাতত ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে রাখতে হবে। তারপর এই দুটোরও নাম, ইলেকট্রনিক কনফিগারেশন তোমাকে মনে রাখতে হবে। এই হচ্ছে বিষয়। প্রথমত বললাম তাহলে এই 1 থেকে 30 মুখস্থ করতে হবে পরপর এটা, আর বাকিগুলো নিচে নিচে মুখস্থ রাখতে হবে। যেগুলো রাখতে হবে আমি সেগুলো তোমাদের বলে দিলাম। ওকে, এবারে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন করার ব্যাপারটা আমি তোমাদের এবার বলে দিচ্ছি। দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন আমার ক্লাসের ভিডিওতেও আমি বলেছি। তোমাদের মনে রাখতে হবে যে গ্রুপ 18 যে মৌল, সেগুলো নিষ্ক্রিয় গ্যাস, তো সেগুলোর তোমাকে অ্যাটমিক নাম্বার সহ মনে রাখতে হবে। হিলিয়াম 2 অ্যাটমিক নাম্বার 2, হিলিয়াম নিয়ন অ্যাটমিক নাম্বার 10, আর্গন অ্যাটমিক নাম্বার 18, ক্রিপ্টন অ্যাটমিক নাম্বার 36, জেনন অ্যাটমিক নাম্বার 54, রেডন অ্যাটমিক নাম্বার 86। এই পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে। ওকে, মনে রাখলে এবারে দেখো, এইটা হচ্ছে আমাদের গ্রুপ মানে পর্যায়, এগুলো হচ্ছে পর্যায় যদি বলি তাহলে পিরিয়ড আমাদের হয়ে যাচ্ছে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। ওকে,
এবারে দেখো অনেক সময় এই যে এলিমেন্টগুলো বললাম তার হয়তো তোমাকে এর অ্যাটমিক নাম্বারটা বেশিরভাগ সময় দিয়ে দেয়। তো অ্যাটমিক নাম্বার জানা থাকলে আমি কিন্তু তার ইলেকট্রন বিন্যাস করে নিতে পারবো। তো হয়তো তোমার ওই যে আমি নিচে নিচে মুখস্থ রাখলে অবশ্য তার অ্যাটমিক নাম্বার প্রথমটা তোমাকে তো এই 21 থেকে 30 তো তোমাকে করতেই হচ্ছে। এবারে এখানে যেটা আছে পরে একটা করে নাম্বার বাড়িয়ে দিলে মানে তার যে কক্ষগুলোর যে কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা এক করে বাড়িয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আমি যেটা বলতে চাইছি, ধরো জিঙ্কের আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা কি করলাম 3d10 4s2 4s2। এবারে যে বললাম জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, তাহলে ক্যাডমিয়ামের কত 4d10 5s2। হ্যাঁ, মার্কারির কত, মার্কারি হচ্ছে 5d10 6s2। ওকে, এই যে নিচে আমি তাহলে এটাই শুধু মুখস্থ করেছি। দেখো তারপরে আমাদের নিচে নিচে যেহেতু মুখস্থ আছে হয়ে গেছে। তবে এখানে এইটার কি করতে হবে, তো এখানে কিন্তু আমাদের ল্যান্থানাইট এটা 6 নম্বর পর্যায়ে আছে। দেখো 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাইট এলিমেন্টগুলো আছে, তাই সেদের ক্ষেত্রে কিন্তু 4Fটা ভরে এই 5Dটা পড়ে, তাহলে এর ক্ষেত্রে শুধু এইটা অ্যাড হয়ে যাবে। ওকে, এবারে এদের সঙ্গে এবারে কি করব, দেখো এদের আগে তোমাকে একটা পুরো যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা এটা করলেও হয়ে যায়, কিন্তু এর আগে অ্যাকচুয়ালি কী করতে হয়, এটা 4 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়ে লাস্ট যে 4 নম্বর পর্যায়ের আগের পর্যায়ে কি 3 নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ের যে লাস্ট এলিমেন্টে কি আর্গন, তাহলে এখানে কিন্তু সামনে আর্গনটা আসবে। এটা দেখো এটা হচ্ছে 4 নম্বর পর্যায়ে, হ্যাঁ সরি এটা বললাম 4, এটা 5 নম্বর পর্যায়ে। তাহলে 5 নম্বর পর্যায়ের আগে 4 নম্বর পর্যায়ের 4 নম্বর পর্যায়ের এলিমেন্টটা কি ক্রিপ্টন, তাই এর আগে আসবে ক্রিপ্টন। আর এটা কি 6 নম্বর পর্যায়ে, তাহলে 6 নম্বর পর্যায়ের আগের পিরিয়ডটা হচ্ছে 5 নম্বর, তার লাস্ট এলিমেন্টটা কি জেনন, তাহলে এখানে আমাদের জেনন আসবে। এইভাবে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। ওকে, দেখো এই ফলোতে তোমাকে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হচ্ছে। এবার আমি যেটা বললাম যে কখনো ধরো তোমাকে আমরা দেখবো যে কোনো একটা এলিমেন্ট তোমাকে দিয়ে দিল, তবে যেগুলো বললাম ওইভাবে তোমরা করলে সমস্ত ইলেকট্রন বিন্যাসও সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। ধরো আমাকে যদি কোনো একটা নাম্বার বলে তোমাকে ধরো বলা হলো ল্যান্থানামের ইলেকট্রন, এটা হচ্ছে 97, তাহলে এটা 57 তুমি যদি মনে রাখো, তাহলে এর ইলেকট্রন বিন্যাস তুমি করবে কিভাবে, তোমাকে করতে হবে এই যে 57, এই যে আমরা মুখস্থ রেখেছি 57 কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসটা কে আছে 54-এ আছে জেনন, তাহলে তুমি করবে জেনন। ওকে, এখানে তুমি 54 একটু লিখে দিতে পারো, তাহলে এর আমি ইলেকট্রন বিন্যাস করছি। এবারে দেখো তোমাকে মনে রাখতে হবে জেননটা কত নম্বর পর্যায়ে আসছে 5 নম্বর, তার মানে তাহলে 54 পর্যন্ত 5 নম্বর শেষ। এবারে এখানে দেখো 54-র পরে এখনও 3টে ইলেকট্রন ল্যান্থানামকে এখনও 3টে ইলেকট্রন আছে, 54, 55, 56, 57, এই 3টে ইলেকট্রন কোথায় ঢুকবে, দেখো এটা 5 নম্বর পর্যায়ে শেষ, তার মানে 6 নম্বর পর্যায়ে এখানে শুরু হচ্ছে, 6 নম্বর পর্যায়ে নিশ্চয়ই এস দিয়ে শুরু হবে 6s2। ওকে, তারপর দেখো 6s2-র পরে এর আগের ডিটাতে ইলেকট্রন ঢুকতে থাকে, তাহলে এখানে নিশ্চয়ই 5d1, এটা 5d1, তাহলে দেখো এই 3টে ইলেকট্রন ঢুকে গেল, এই ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবারে আমরা জানি d1-এর পরে 57-র পরে আমরা সেখানে যাচ্ছি ল্যান্থানাইটের ক্ষেত্রে আমরা বলছি, সেটা আমাদের পরের পার্টে আছে। তো আপাতত আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। ধরো আরও আমি তোমাকে বলছি, এবার ধরো তোমাকে আরও এই যে জার্কোনিয়াম, এই যে যেটা 40 এটা দিয়ে তোমাকে ধরো বললো এর ইলেকট্রন বিন্যাস তোমার মনে নেই, তাহলে আমি এক্ষুনি বললাম দেখো ক্রিপ্টন আছে 36-এ, ওকে ক্রিপ্টন 36, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এটা 4 নম্বর পর্যায়ে 36, তাহলে আর্গন ছিল 4 নম্বর পর্যায়ে শেষ মৌল, তার মানে নিশ্চয়ই 36 পর্যন্ত হয়ে গেছে এটা। এবারে এখনও বাকি 4টা ইলেকট্রন, তাহলে 36-এর পরে 4 নম্বর পর্যায়ের শেষ এলিমেন্ট 36, তাহলে 5 নম্বর পর্যায়ে এবার শুরু হবে। 5 নম্বর পর্যায়ে কী দিয়ে শুরু হবে, নিশ্চয়ই 5s2 দিয়ে। তারপরে দেখো তাহলে দুটো 36, 37, 38 হয়ে গেল, 39, 40, তার মানে নিশ্চয়ই এখানে এবারে 4d-তে ইলেকট্রন ঢুকবে। ওকে, 4d2 হবে। ওকে, তো এভাবে আমি ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। এবার অবশ্যই এখানে আমি 4d পরে লিখলেও অবশ্যই আমরা এখানে এটা বলবো ডিটেলসে, অনেকে ভুল করে ফেলো যে 4d হয়তো এখান থেকে তোমাকে দুটো ইলেকট্রন বের করার দরকার হচ্ছে, দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে তুমি এইখান থেকে দুটো ইলেকট্রন বের করবে না। দেখো আমি 5s-এর পরে
4d-তে ইলেকট্রন ঢোকে, কিন্তু এটা বাইরের কক্ষ কিন্তু 5s, তাহলে ইলেকট্রন বাইরের কক্ষ থেকেই যাবে। তার মানে এখানে ইলেকট্রন বিন্যাস জার্কোনিয়াম 3, মানে যখন জার্কোনিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস, অক্সিজেন নাম্বার হয়তো 2 এলো, তাহলে সেক্ষেত্রে আর্গন এস থেকে তো দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে কি হবে 4d2। ওকে, তাহলে এভাবে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। এবার এলো আমাদের ইলেকট্রন বিন্যাসের বিষয়টা। এবারে আমরা এই পার্টটাতে আমরা যেটা আলোচনা করব কিটা বলো তো, আমরা আলোচনা করব সন্ধিগত মৌলগুলো কি। এবার সন্ধিগত মৌল কি, এই যে 4d 5d এগুলো মুখস্থ না, এগুলো মুখস্থ করার দরকার নেই, বললাম কিছু কিছু যেগুলো মুখস্থ করবে, যেগুলো নিচে তো এইগুলো সবগুলোই আমরা কি বলবো, এগুলো হচ্ছে আমাদের সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌল অর্থাৎ ট্রানজিশন এলিমেন্ট। তো ট্রানজিশন এলিমেন্টের মধ্যে এই যে 4 নম্বর পর্যায়ে যে আছে তাদেরকে আমরা তাদের ইলেকট্রনগুলো, যেহেতু লাস্ট ইলেকট্রনগুলো ডিতে ঢুকতেছে, কোন ডিতে ঢুকছে 3dতে, তাই এটাকে আমরা 3d সারি বলছি। একই রকমভাবে এটাকে 4d 5d 6d। তো আমাদের এই সারিগুলো লাগে না, আমার শুধু এই সারির থেকেই কোশ্চেন আসে। এবার যদি কোশ্চেন আসে এগুলো এই নিচে নিচে কিছু আসে, যেটা আমি তোমাকে ভিডিওর প্রথমেই বলে দিলাম। এবারে আমাদের যে এইগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা পরপর কীভাবে করবো, এটা তো আমাদের সুপার ইম্পর্টেন্ট, মানে এগুলো প্রচুর কাজে লাগে। একবারে তোমাকে মুখে মুখে মনে রেখে দিতে হয়, একবারে তুমি গাঁট গোনা শুরু করছো, একবারে নয়, স্ক্যান্ডিয়াম একবার 21 নম্বর, এটা মনে রাখতে হয়। তো যাই হোক, এদের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, স্ক্যান্ডিয়াম, টাইটিয়াম, ভ্যানাডিয়াম আর পরপর দেখো এগুলো হচ্ছে 21, এ হচ্ছে 21, 22, এই যে 3টা আমাদের কাজে লাগবে, 23, 3টা। ওকে, স্ক্যান্ডিয়াম, টাইটিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, দেখো তাহলে এটা 23, এটা 24, এটা 25, 26, 27, 28, 29, 30। ওকে, দেখো এদের ইলেকট্রন বিন্যাস হবে। এর আগে আমাদের কি ছিল, পটাশিয়াম, ক্যালসিয়াম। ওকে, দেখো এর আগে যে 3 নম্বর পর্যায়ে, এগুলো তো সব 4 নম্বর পর্যায়ে, কিন্তু এর আগের যে 3 নম্বর পর্যায়ের এলিমেন্টটা কি ছিল, আর্গন, যেটা 18। ওকে, তারপর এটা 19, এটা 20। এই আবার 1 থেকে 30 তো মুখস্থ রাখতে হয়। এবারে এদের ইলেকট্রন বিন্যাস কি হয় বলতো, এখান থেকে আমাদের ইলেকট্রন বিন্যাসটা লাগবে। তো এদের এইখানে আর্গন হয়ে গেছে, আর্গনের পরে দেখো 4s1, এটা 4s1, এটা 4s2। ওকে, তাহলে 4s1 2 দুটো ইলেকট্রন ভরে গেছে, মানে 20 অবধি হয়ে গেল। এইটা 18, এই 20 অবধি হয়ে গেল। এবার 21 নম্বর ইলেকট্রনটা কোথায় ঢুকবে, 3d1-এ। দেখো আমি 4sটা কিন্তু বাইরে রেখেছি, এটা রাখবে, মানে এই প্র্যাকটিসটা রাখবে যে 4sটা বাইরেই রাখবে, তাহলে তোমাদের ইলেকট্রন বের করতেও সুবিধা হবে। ভেতরে রাখলে যে ভুল হবে আমি বলছি না, তাহলে তোমাকে হিসাব করে মাথায় খেয়াল রেখে করতে হবে। তাই আমি বারবার বলছি যে তুমি এটাকে বাইরে রাখো, মানে এটাকে বাইরের 4sটা ভর্তি হওয়ার পরে 3dতেও হচ্ছে, এটা মাথায় রাখো, কিন্তু এটা বাইরের দিকে রাখো। তাহলে এই স্ক্যান্ডিয়াম হয়ে গেল দেখো 3d1। দেখো একই রকমভাবে এবারে আমি এটা করব, আর্গন 3d2, 4s2। তাহলে এবারে আমি আর্গনটা আর লিখছি না বারবার, তাহলে এটা কি হয়েছে 3d3, 4s2। আর এইখানে দেখো, এইখানে একটু আমাদের কনসেপ্ট আছে ক্লাস 11-এর, যে 3d4 করে দিলাম এখানে, তাহলে হিসাব মতো 3d4 আর 4s2 হওয়ার কথা, কিন্তু আমরা জানি ডিতে 5টা অরবিট, তো 5টা অরবিটের এই যে হাফ ফিল ইলেকট্রন বিন্যাস খুব স্টেবল ইলেকট্রন বিন্যাস, তাই এর কাছে একটা সুযোগ আছে যে হাফ ফিল করে নেওয়া, কারণ 3d4, তাহলে হাফ ফিল বলতে d5। ওকে, তাহলে এখানে 3d4 হয়ে আছে, কিন্তু 3d5 করতে পারবে, তাহলে কি হয়ে যাবে, 4s থেকে আর একটা ইলেকট্রন চলে, 4s2 ছিল, 4s2 হওয়ার কথা 3d10, 3d4, 4s2, এবারে একটা ইলেকট্রন এখান থেকে চলে আসবে, তাহলে 3d5 হয়ে যাবে, মানে এখান থেকে ধার নিয়ে স্টেবল হয়ে গেল। তাহলে এই যে বিষয়টা, এটা একটু খেয়াল রাখবে ক্রোমিয়ামের বেলায়। এবারে ম্যাঙ্গানিজের বেলায় যেমন আছে, যে এখানে তাহলে একটা ইলেকট্রন 25 নম্বর ইলেকট্রনটা এখানে চলে এলো, 3d5, 4s2। ওকে, আয়রনে দেখো তাহলে 3d6 হলো, 26 দেখো এই যে আমাদের এই ব্যাপারটা লাগছে, দেখো 21d1, 22d2, 23d3, 4s হয়ে কিন্তু বলছি। ওকে, তো এগুলো বেশিরভাগ 2+ আয়ন থাকে, তখন কি 4s থেকে সব ইলেকট্রন চলে গেলে শুধু ওই ডিগুলোই বাকি থাকছে, তো আমরা সেটা আসছি 4s2। তাহলে এইভাবে দেখো আমি আর করছি না, এইখানে এবারে হয়ে যাচ্ছে 3d9, এখানেও 3d9, 4s2, এখানেও দেখো ইলেকট্রন বিন্যাস যদি আমাদের d10 হয় সেটাও তো আরও বেশি স্টেবল,
তাহলে কী হয়ে যাবে, D10 যখন হয়ে যাবে, তা D10 করার জন্য এখান থেকেও 3D9 হওয়ার কথা, কিন্তু এখানে 3D10 হয়ে যাবে, 4s1 হয়ে যাবে। এবার জিঙ্ক কি, এখানে কিন্তু 3D10 হলো 4s2। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস আমাদের প্রচুর লাগবে। এবারে এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখা গেল তোমার কোনো একটা জটিল যৌগের মধ্যে আমরা অক্সিডেশন, আমরা ইউনিট 4-এর একেবারে 4 ঘন্টার আমি একবারে একটা ক্লাস করেছি, তোমাদের এত ডাউট ছিল ওই চ্যাপ্টার থেকে, 4 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা, তো এটা এত বড় হবে না। তো যাই হোক, ধরো তোমাদের এখানে আমাদের ধরো একটা নিয়ে নিলাম, একটা জটিল যৌগ নিয়ে নিলাম আমরা, এটা আমরা জটিল যৌগের ক্লাস আমরা মানে ধরো আমরা একটা জটিল যৌগ তোমাকে দেওয়া হলো, কোবাল্টের কেন্দ্রীয় পরমাণুকে রেখে, ধরো এখানে বলা হলো NH3 এলিগেনগুলো আছে, এইভাবে কোবাল্টটা আছে। ওকে, তো এই কোবাল্টের মধ্যে এই কোবাল্টের জারণ সংখ্যা কত, অর্থাৎ এখানে কোবাল্টটা কত প্লাস, এখানে কোবাল্টটা নিশ্চয়ই এই অ্যানায়নিক লিগেন্ড আছে, মানে এখানে নিশ্চয়ই এটা কোবাল্টটা একটা আয়ন অবস্থায় আছে, ক্যাটায়ন অবস্থায় আছে। তো সেটা কি, কত ক্যাটায়ন, তো সেটা আমরা বুঝবো কী করে, তার জারণ সংখ্যা বের করতে হবে। তাহলে কোবাল্টের X ধরে নিলাম। অ্যামোনিয়ার দেখো কটা আছে, অ্যামোনিয়া 4, কিন্তু অ্যামোনিয়ার জারণ সংখ্যা মানে অ্যামোনিয়া নিস্তড়িত, তার মানে তার জারণ সংখ্যা 0। আমরা এগুলোর জানি জারণ সংখ্যা, এটা জানি না, সেটাই আমরা বের করছি। এবার দেখো এখানে টোটাল যে ক্রোমিয়াম আছে, ক্লোরাইড আছে, ক্লোরাইড দেখো Cl মাইনাস হয়, তার মানে সেটা -1, তার জারণ সংখ্যা এসে -1 ধরবো, তাহলে 3 × -1। ওকে, এটা দেখো নিস্তড়িত পুরোটা, তাই 0 সমান 0। তুমি একে আয়নিত করেও করতে পারতে, তখন এখানে প্লাস করতাম, তখন এটা আর হিসাবে আসতো না, তখন আমরা সমান 1 লিখতাম। এটা নিশ্চয়ই জানো, এগুলো আমরা আলোচনা করেছি। তাহলে x -3 হয়ে গেল, -3 হয়ে গেল সমান 0 হয়ে গেল, তাহলে x সমান 3। তার মানে এখানে আমার কোবাল্ট আছে +3, তাহলে কোবাল্ট +3 জারণ তোমাকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে কোনো একটা প্রশ্নের উত্তরে। ওকে, তাহলে আমি সেখানে কিন্তু এই চ্যাপ্টার, এই ইউনিট 3-4 ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি ইলেকট্রন বিন্যাস না দেখালে তো হবে না, প্লাস ইলেকট্রন বিন্যাস আগে নিজে না করে প্রশ্নটার উত্তর খুঁজে পাবে। দেখবে ইলেকট্রন বিন্যাস করে নিয়ে তুমি হয়তো প্রশ্নের উত্তরটা খুঁজে পেয়ে গেছো ইলেকট্রন বিন্যাসটাকে চোখের সামনে রেখে। তাই তোমাকে ইলেকট্রন বিন্যাস অবশ্যই করতে হবে। তাহলে এখানে আমি একটা যেটা বলতে চাই, তোমরা ডাইরেক্টলি কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করতে যাবে না, ভুল করবে। যতই প্র্যাকটিস থাকুক দেখবে ভুল করবে। তাই কোবাল্টের আগে ইলেকট্রন বিন্যাস করো, তো হয়তো তুমি সেটা রাফে করে নাও, এই পাশেই, মানে রাফে মানে এই পাশেই করো। ওকে, এই রাইট সাইডেই করো খাতার। তো কোবাল্টের আর ওই কেমিস্ট্রি খাতা কিন্তু খুব বেশি বক্স টক্স বানাতে যাও না, এই সাইডগুলোতে একটু ফাঁকা রাখো। তোমরা অনেকে সেই বাংলা ইংরেজি লেখার মতো একবারে স্কোয়ার করে নিলে, দুদিকে একবারে জায়গা ছেড়ে দিয়ে রাফ টাপ করার জায়গা নেই, আর রাফ যেখানে সেখানে তখন দেখছো প্রশ্নে হয়তো রাফ করতেছো, ওইসব করবে না। ওকে, কোবাল্ট বললাম, এদের তো সব আর্গন সামনে আসবে। তারপরে কি, কোবাল্ট কত নম্বর আছে, কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। কোবাল্ট দেখো তাহলে 27 নম্বরে, 27 নম্বরে মানে এটা 3D7 4s2। ওকে, এবারে আমি দেখো ইলেকট্রন বিন্যাস করব। তাহলে কোবাল্টের এখানে 3টে ইলেকট্রন বেরিয়ে গেলে, তাহলে এখান থেকে 2টো ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন, তার মানে এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 3D6। ওকে, এবারে কেউ 4s0 লিখতে পারো, ওটা না লিখলেও হবে। তাহলে এর কোবাল্ট 3+ ইলেকট্রন বিন্যাস হলো এটা। তাহলে এই যে ব্যাপারটা, তোমরা যদি ডাইরেক্টলি করতে যেতে দেখা যাবে 3D5 বা 3D7 কিছু একটা ভুল টুল করে দিতে। ওকে, আবার অনেকে তো এইটা শেষে লেখার ফলে সে 3D4 করে আসে, সেরকম যেন না হয়। তো চলো আমি এই ব্যাপারগুলো বলতে চাই। ইলেকট্রন বিন্যাসটা বোঝার পরে এবার দেখো প্রশ্ন উত্তরগুলো, আমি তো আমার আগের এই পিডিএফটা পুরোটা প্রশ্ন উত্তর আকারে, আমি হয়তো এখানে কিছু প্রশ্ন উত্তর তোমাকে দাগিয়ে দিচ্ছি পরীক্ষার জন্য। ওকে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমার বোঝানো আছে, তাই আমি এই ভিডিওটা আমি লেন্থ করতে চাইছি না। আমার অনেক এখনও তোমাদের মডেল চ্যাপ্টার ওয়াইজ মডেল দেবো, আমি আমার ব্যাচের কথা বলছি। তো মডেলগুলোর পিডিএফ অর্গ্যানিক ইউনিট 5টা আমাদের হয়ে গেছে, বাকিগুলো করব। এখান থেকে কিছু দাগিয়ে দিচ্ছি। এবার তুমি যদি প্রশ্নগুলোর উত্তরটা বুঝতে চাও, তাহলে আমি একটা কাজ করব, সময় করে আমি ওই যে 3টে ভিডিও আছে, সেই 3টে ভিডিওতে আমি একটা কম্বাইন করে তোমাদের এই যে কোশ্চেন নাম্বার আছে, এই পিডিএফে কোশ্চেন নাম্বার আছে। ওকে, তো কোশ্চেন নাম্বারটা দিয়ে দেখি কোশ্চেন নাম্বারটা কেমনভাবে আছে। আচ্ছা, এক কাজ করি, কোশ্চেন নাম্বার ঠিক আছে, কিন্তু যখন এফ ব্লক শুরু হচ্ছে তখন আবার আমার কোশ্চেন নাম্বার বোধহয় সিরিয়াল আলাদা হচ্ছে। তাই আমি কি করব বলো তো, তোমাদের দুটো আমি কম্বাইন ভিডিও করছি, করে আমি তোমাদের যেগুলো দাগিয়ে দিচ্ছি সেই কোশ্চেনগুলোর উত্তর হয়তো তুমি বুঝতে চাইছো, সেই জন্য আমি তোমাদের টাইম স্ট্যাম্প দিয়ে দেবো যে কোশ্চেন সলভ। কোশ্চেন ধরো আমি তোমাকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বললাম, তাহলে আমি
তুমি ওই যে ওয়ান শট ভিডিও যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে তুমি টাইম স্ল্যাপে কোশ্চেন 16টা টাচ করবে, তো সেইখানে তুমি চলে যাবে। আমি এতটা করতে পারি। তো এছাড়া প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আর বলছি না, তবে আমি যেটা বলতে চাইছি যে আমার যারা ইউটিউবে দেখছো তারাও এই ভিডিওটা অবশ্যই পাবে, এবং তারা যেহেতু তাদের তো আমি মার্ক করে তাদের তো পিডিএফটা দিচ্ছি না যেহেতু, তাই তাদেরকে আমি তারা দেখতে পাচ্ছে স্ক্রিনে। তো তোমরা এখন আমার ব্যাচে আসতে পারো। দেখো ইউটিউবে তোমরা অনেকে হয়তো আমার ভিডিও দেখছো যারা কিন্তু বড় বড় প্ল্যাটফর্ম ইউজ করছো, তাদের 1000+ এক একটা সাবজেক্টে হয়তো 1000+, 2000+ স্টুডেন্ট। তো সেই সমস্ত প্ল্যাটফর্মে নিশ্চয়ই তোমাকে একা করে এরকম করে আমি যেভাবে আমার কেমিস্ট্রি লাস্ট মিনিট কেমিস্ট্রি ডোজ আমি রসায়ন সম্পূর্ণ তো সারা বছর মানে সেমিস্টার 4টা তাদের যেভাবে গাইড করছে প্রতিটা সময় সেটা তারা জানে। যারা এই আমার যে কেমিস্ট্রি ডোজ ব্যাচেও এসেছে তাদের কিভাবে আমি 1-to-1 তাদের ডাউট ক্লিয়ার করছি তারা নিজেরাও জানে। তারা যদি কেউ ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের এই কেমিস্ট্রি ডোজ বলো বা রসায়ন সম্পূর্ণ ব্যাচ বলো তোমাদের কেমন লাগছে বা তোমরা কতটা স্যাটিসফাইড। অথচ অনেক টাকা দিয়ে তোমরা যারা আদার্স যারা আছো তারা কিন্তু ভর্তি হয়েছো, কিন্তু আমার কাছে কিছু কিছু হালকা হালকা কিছু খবর আছে, তো আমি সেগুলো বলছি না, ছাড়ো। তো যেটা বলছি যে এই যে প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছো তারা দেখে নাও, আর তোমরা যদি মনে হয় তাহলে সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা করে নিতে পারো। হ্যাঁ, তাহলে প্রথমত আমাদের এই যে সন্ধিগত মৌলটা এই বছর সন্ধিগত মৌল কাকে বলে কাকে বলে না এই ব্যাপারটা আমাদের তাহলে একটু ডেফিনেশনটা করে নেবে। ওই সব কোশ্চেনের উত্তরে তো তোমাকে তো ডেফিনেশনটা দিতেই হবে। ওকে, তারপরে আমাদের এই যে এই প্রশ্নের উত্তরটাও করবে। ওকে, এ বছরের জন্য ইম্পর্টেন্ট আছে, সহজ প্রশ্ন একটু করলে অবশ্যই এরকম প্রশ্ন দেবে। তারপরে আমাদের 4 নম্বর, তারপরে আমাদের 5 নম্বরে এটাও দেখো এরকম টাইপের প্রশ্নটাও তোমরা পাবে, ওই প্রশ্নটারই জাস্ট আলাদা একটা ভার্সন। তারপরে দেখো এই যে এই প্রশ্ন আমাদের 25-এ এসেছিল, তার মানে এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট নয়, ছাড়ো। দেখো এবছরও এটা আমাদের ইম্পর্টেন্ট, এটাও তোমরা করবে। দেখো তাহলে এই প্রশ্নটা তোমরা করতে পারো এবছরের জন্য। কোশ্চেন 18, কোশ্চেন 9, আচ্ছা কোশ্চেন 9 দরকার নেই। হ্যাঁ, প্রশ্নটা তোমাদের সংসদ নমুনা প্রশ্নে ছিল, কিন্তু আমি বলবো এই প্রশ্নটা করার দরকার নেই, এটা আসবে না। তারপরে তোমাদের সন্ধিগত মৌল রঙিন গঠন করে কেন, এটা 25-এ এসে গেছে, এটা করার দরকার নেই। তাহলে কোশ্চেন 12 ছেড়ে দিচ্ছি, কোশ্চেন 11 ছেড়ে দিচ্ছি, কোশ্চেন 12 এখানে এটা করতে পারো। সর্বাধিক কেন, এটা একটু শর্ট কোশ্চেন টাইপের হয়ে যাচ্ছে, এই যে 5টা বিজোড় ইলেকট্রন আছে, তাই করবে এটা। দেখো ম্যাঙ্গানিজ 2+ অবস্থাতে কিন্তু এটা হচ্ছে। ওকে, ক্রোমিয়াম হচ্ছে, ক্রোমিয়ামও কিন্তু ক্রোমিয়াম +2 অবস্থায় হচ্ছে, তাহলে দ্বিযোজি তো নয়, সেটা এখানে বলছে কোনটা দ্বিযোজি অবস্থায় হবে, তাহলে একমাত্র ম্যাঙ্গানিজ 2+ই হবে, তাই 12টা করবে। তারপরে আমাদের 13টাও করবে। দেখো স্টার মার্ক কোশ্চেনগুলো অবশ্যই রাইমার্টিনের স্টার মার্ক এগুলো আছে এবছরের জন্য, অবশ্যই এগুলো করবে। যেগুলো স্টার মার্ক সেগুলো অ্যাকচুয়ালি করবে, এগুলো আর আলাদা করে আমি বলছি না, যেগুলো স্টার মার্ক আছে সেগুলো সবগুলোই করবে। ওকে, আমি আর বলছি না স্টার মার্ক ছাড়া, অ্যাকচুয়ালি ওটাই বিষয়, যেগুলো স্টার আছে আমি অলরেডি এবছরের জন্যই সেগুলো রাইমার্টিনেরকে সন্দেহ করবে। রাইমার্টিনের 3 স্টার 2 স্টার কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা। তোমরা মডেল উঠিয়ে নাও, মডেলের 3 স্টার 2 স্টারের কোশ্চেনগুলো সঙ্গে তুমি মিলিয়ে দেখো। তো যেগুলো স্টার আছে 1 স্টারও পর্যন্ত এই চ্যাপ্টার থেকে করে নেবে। আর তো আমি বললাম যে তোমাদের যে এখানে বলে নিই যে আমি তোমাকে রিয়াকশানের যে নোটটা দিয়েছি, যেটা আমি সবাইকে দেবো বলেছি, তারা কি করে এই নোটটা পাবে, নোটটা কিভাবে পাবে, তারা আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাও, টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা পেয়ে যাবে। দেখো টেলিগ্রাম গ্রুপের ওই পিডিএফটা খুললে দেখতে পাবে আমার পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে একটা পার্টের রিয়াকশান আছে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আছে। তাহলে দেখো এখানে তোমরা এই যে 5 নম্বরের মধ্যে এই চ্যাপ্টারে 2 নম্বর তোমরা এই কোশ্চেন মানে এই রিয়াকশান টাইপের কোশ্চেন থেকে 2 নম্বর আসবেই। ওকে, না হলে 1 নম্বর তো আসবে, কিন্তু 2 নম্বর আসার চান্স প্রচুর। এবারে এই যে 2 নম্বরের মধ্যে তোমরা এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হয়তো তোমাদের অনেকগুলো বিক্রিয়া হয়ে যাবে। ইনঅর্গানিকের রিয়াকশান তো বোঝানোর কিছু নেই, সুন্দর মুখস্থ করার একটা আমি কথা বলছি যে তোমরা 3 দিন যেহেতু ছুটি পাচ্ছ, ওই নোটটাকে তোমরা রেখে দাও। ওই 3 দিনের কোনো একটা বেলা বসে তোমরা লিখে
একবারে লাস্ট দিন বসো না, একবারে ধরো মানে ওগুলো ভুলে যাবে, এই ইনঅর্গানিক রিয়াকশান আমিও ভুলে যাই। তো সেই জন্য কি করবে, ওই লাস্ট দিন বসে মানে পরীক্ষার জাস্ট আগের দিন তোমরা একবেলায় বসে লিখে লিখে রিয়াকশানগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো যতগুলো পারো। এবার আমি তোমাদের একটা কথা বলছিলাম যে যেহেতু দুটো পার্ট আছে, দেখবে হয়তো একটা টাইপের রিয়াকশানের সঙ্গে অথবা দিয়ে আরেকটা টাইপের রিয়াকশান দেবে, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অথবা থাকবে, এখানে যে রিয়াকশানের সঙ্গে রিয়াকশানই অথবা থাকবে আমার ধারণা। তাই তোমাকে মানে এমন কোশ্চেন করবে যেন তুমি একটা রিয়াকশান করো, এখানে এমনভাবে কোশ্চেন সেট করো। তো তোমার যদি চাপ হয়ে যায় তুমি তাহলে যে কোনো একটা করো, পটাশিয়াম ডাইক্রোমেটটা করে নিও, ওকে, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম ডাইক্রোমেট একটু বেশি রিয়াকশান, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে একটু বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। দেখো বাকি আমাদের যে এই স্টারগুলো আছে, এবার আমি অবশ্যই তাহলে বাকি স্টারগুলো তোমরা করে নিও, এবং বললাম যে প্রত্যেকটা কোশ্চেনের আর অ্যাকচুয়ালি দেখতে বুঝতে পারছি তো বেশিরভাগ আছে। আমি ওই যে টাইম স্ট্যাপটা দেবো বলছি, সেটা তো আমার সময় হবে, টাইম স্ট্যাপটা না দিলেও চলে। ওকে, আর ওই ভিডিওগুলো এক জায়গায় করে আমি একটা প্লেলিস্টে বানিয়েছি, সেখানে গিয়ে তোমরা দেখে নাও। আর টাইম স্ট্যাপ দেওয়ার দরকার হচ্ছে না, কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেনই প্রায় আমি বেছেই বোধহয় নোটটা করেছিলাম। হাবিজাবি এখানে কোনো প্রশ্ন দিইনি, যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই দিয়েছি। এবার অবশ্যই তোমাকে আমি এ ব্লকের বেলায় কিছু আমি কথা বলবো। এছাড়া দেখো এখানে আমি যে আরেকটা তোমাদের নোট দেবো, সেটা হচ্ছে মডেলে যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে এই চ্যাপ্টারে, তার একটা আমি পিডিএফ এক জায়গায়, যদিও ওই মডেলের মধ্যে যে রিয়াকশান টাইপের কোশ্চেন কিন্তু অনেক অর্ধেক আছে, সেই অর্ধেক কোশ্চেন কিন্তু আমি যে পিডিএফটা দেবো বলছি সেই পিডিএফে কভার হয়ে গেছে। তো তাছাড়াও আমি ওগুলোকে এক জায়গায় করে দেবো তোমাদের, যাতে এদিক ওদিক খুঁজতে অসুবিধা না হয়। তো ওখানের যে কোশ্চেনগুলো আছে সেগুলো করবে। এখানের যে কোশ্চেনগুলো, এখানে রিয়াকশান ওরিয়েন্টেড কোশ্চেনগুলো ওখানে কিছু রিপিট হয়ে গেছে, সেটা তুমি দুটো পিডিএফ দেখলেই বুঝতে পারবে। তো এখানে এই ব্যাপারটা গেল। তাহলে ডি ব্লকটা আমাদের হয়ে গেল, ডি ব্লকের স্ট্রাকচার করে দেবে। এবারে এই এ ব্লকের মধ্যে এখানে একটু তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু গন্ডগোল হবে। তবে আমি বলবো যে এখানেও তোমরা যেটা করবে, যে ল্যান্থানাইট যে এলিমেন্টগুলো আর অ্যাক্টিনাইট যে এলিমেন্টগুলো, সেগুলো তোমাদেরকে কোনটা মনে রাখতে হবে। এখানে সবগুলো এলিমেন্ট পরপর আমিও মুখস্থ করিনি, তাহলে তুমি কি এগুলো মুখস্থ করাটা চাপের, এগুলো মুখস্থ না করে তাহলে আমি কিভাবে চালাবো। তো তার জন্য দেখো এখানে প্রথমত ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হচ্ছে তোমরা নিশ্চয়ই সেই আইডিয়া তোমাদের হয়ে গেছে, আমি শুধু বলে নিই। তো আমাদের 6 নম্বর পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ে একটা এলিমেন্ট আছে, এই যে এস ব্লকটা ছাড়ানোর পরে গ্রুপ 3-এ গিয়ে দুটো এলিমেন্ট আছে পরপর নিচে আছে, পর দুটো এলিমেন্ট আছে, এটা তো এস ব্লকের এলিমেন্টগুলো আছে, সেগুলো ছাড়িয়ে এই যে এটা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3-তে যে এখানে আছে ল্যান্থানাম আর এটা অ্যাক্টিনাম। ল্যান্থানাম হচ্ছে মনে রাখবে একবারে মানে অ্যাটমিক নাম্বার তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আর হচ্ছে 89, 57 আর 89। এবারে এই যে জায়গাটায় এইখানে একটা এদের ইলেকট্রন বিন্যাস তুমি দেখো, এদের ইলেকট্রন বিন্যাস আমি ল্যান্থানামের একটু আগে দেখালাম। 5 নম্বরের শেষ এলিমেন্ট কি, 5 নম্বরের শেষ এলিমেন্ট জেনন। ওকে, তো এই যে জেননের পরে জেননটা এখানে 54 অবধি হয়ে গেছে। তো 54-র পরে এইখানে 6s1 6s2 তাহলে হয়ে গেল। বা আমি যে বললাম 6s2টা এসটাকে পরে রাখো, তারপরে কি 5d-তে ইলেকট্রন ভরা শুরু হবে, 5d1। তাহলে এখানেও দেখো এরও ইলেকট্রন বিন্যাস এটাকে ফলো করে। এই গ্রুপের 6 নম্বর পর্যায়ে লাস্ট এলিমেন্টটা কি, লাস্ট নিষ্ক্রিয় গ্যাসটা রেডন। তাহলে সেটা 86 অবধি হয়ে গেছে। তারপর এখানেও তাহলে দেখো এটা হচ্ছে 61,7s2। ওকে, তাহলে এই দুটো এদের ইলেকট্রন বিন্যাস। এবারে এইখানে এই যে 58তম ইলেকট্রনটা এবার কোথায় যাবে, তাহলে D2 কি হবে না, এখানে দেখা যাচ্ছে যে 58তম ইলেকট্রনটা 4F এর যে আগের কক্ষে আমরা আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী দেখতে পাবো, সেই ক্লাস 11-এ আমরা যেটা আব্বাউ প্রিন্সিপাল ছিল সেখানে দেখবে 6s এর পরে এনার্জেটিক্যালি যে আমরা কক্ষগুলো সাজালে পরপর লোয়ার এনার্জি কক্ষ থেকে হায়ার এনার্জি কক্ষ, সেটা 6s এর পরে আসে 4F। ওকে, তেমনি 7s এর পরে আছে দেখবে 5F। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ল্যান্থানাইটের এই ডিটা ভর্তি হয়ে যাওয়ার পরে, একটা করে ঢোকার পরে ইলেকট্রন এবারে এর পরে কোথায় ঢুকছে না 4F এ। ওকে, তাহলে এই যে 58তম ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আমরা
কিছুক্ষণ পরে দেখবো যে D1-এও একটা ইলেকট্রন থাকবে না, মানে আমি সেটা এফের আমরা এই যে এইখানে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা ল্যান্থানয়েড বা ল্যান্থানাইট মৌল বলবো, আর অ্যাক্টিনামের পাশে যে এলিমেন্টগুলো থাকবে আমরা ধরো অ্যাক্টিনাইট বা অ্যাক্টিনয়েড এলিমেন্ট বলবো। তো যাই হোক, আমি বলতে চাইছি যে 58তম ইলেকট্রনটা এবারে 4f-এ 58 যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, 58তম এলিমেন্ট আমরা বলছি সেটা কি, তাহলে 4f1 হবে। মানে এভাবে আবার দেখো এফ ব্লকে যে 4f যে উপকক্ষ হতে সেই 4f অরবিটালের আবার 7টা অরবিট, তাই তো? এই 7টা অরবিটের মধ্যে প্রত্যেকটাতে দুটো করে কক্ষে ইলেকট্রন ঢুকলে তাহলে 14টা ইলেকট্রন আসবে। তাহলে এই যে 57 থেকে মানে এই 58 থেকে একবারে আমরা দেখবো 14টা এলিমেন্ট 71 পর্যন্ত হচ্ছে, তাহলে এই সেটার ইলেকট্রনগুলো কোথায় ঢুকবে না 4f-এ। তার মানে এই যে 14টা ইলেকট্রন মানে 14টা এলিমেন্ট, তাহলে মানে এইখানে এই ল্যান্থানাম ছাড়াও আরও 14টা এলিমেন্ট আছে, টোটাল এই ঘরে 15টা এলিমেন্ট আছে। তাহলে ল্যান্থানাইডের পরবর্তী যে 14টা এলিমেন্টকে আমরা বলবো ল্যান্থানয়েড যৌগ। এখানেও একই রকম, এই 90তম ইলেকট্রনটা কোথায় ঢুকছে 5f1-এ। এবার এখানে 1 থেকে 14টা এলিমেন্ট 14টা ইলেকট্রন পরপর এখানে ঢুকছে, তাহলে সেই এলিমেন্টগুলোকে আমরা বলবো অ্যাক্টিনাম মৌল। তাহলে এই যে যেহেতু এগুলো এফ-এ ঢুকতেছে ইলেকট্রন, তাহলে এদেরকে আমরা বলতেছি এফ ব্লক মৌল। এবারে আমার কথাটা হলো যে দেখো সেভাবে তাদের ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। এই সাধারণ ইলেকট্রন বিন্যাস এগুলো নিশ্চয়ই মুখস্থ করবে, এগুলো দিয়ে কিন্তু শর্ট কোশ্চেন প্রচুর আসে। একবার ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন অ্যাক্টিনামের বা এফ ব্লকের একেবারে সাধারণ ইলেকট্রন বিন্যাস, আর আমরা করে এলাম যে সন্ধিগত মৌলের, এগুলোকে আমরা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলছি। ওকে, এফ ব্লককে যেহেতু আমরা এফ-এ ঢুকতেছে, ডিতে ঢুকলে সন্ধিগত, এফ-এ ঢুকতেছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তাহলে দেখো এগুলো আমি এখানে যতটুকু দরকার আমি দিয়ে দিয়েছি। এবারে বললাম যে মুখস্থ করবে কোনটা, যে দেখো এই যে এটা কিন্তু ল্যান্থানামে, এটা ল্যান্থানয়েড মৌল নয়, এখান থেকে সিরিয়াম থেকে দেখো ল্যান্থানাইডের পরবর্তী সিরিয়াম থেকে লুটেসিয়াম, এই যে সিরিয়াম থেকে লুটেসিয়াম, এই যে 14টা এলিমেন্ট দেখো কতটা হচ্ছে 58 থেকে 71, এই যে 14টা এলিমেন্ট তাদের ইলেকট্রন বিন্যাস, তাদের মৌলগুলো তো পরপর আমার মুখস্থ রাখা সম্ভব না, আমি বললাম তাহলে এইটা মৌলটা মুখস্থ রাখবে অবশ্যই, তাদের রেঞ্জটা কোথা থেকে কোথায়, এটা ইম্পর্টেন্ট, একবারে তোমাকে মুখস্থ রাখতে হবে কোথা থেকে কোথায়। ক্লিয়ার? এবারে ভেতরে কাদের দেখো এর ইলেকট্রন বিন্যাস, তাহলে ল্যান্থানাইডের পরে দেখো 4f1-এ একটা ইলেকট্রন ঢুকছে, এই যে 4f1, তাহলে এখানে দেখো 4f14 হয়ে গেছে। ওকে, তাহলে এই দুটোর ইলেকট্রন বিন্যাসও তো করতে হবে তোমাদের। পাশাপাশি দেখো এই যে ভেতরে এদের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে, দেখো এদের ইলেকট্রন বিন্যাস যদি তোমাকে, আমি আশা করছি তোমাদের কি বলে দেবে, এই সংখ্যাগুলো বলে দেবে, এটা অবশ্যই বলে দেবে, মানে এগুলো একেবারে, তবে কিছু একটা দুটো মনে রাখবে, আমি সেগুলো বলছি, যদি বাই চান্স না বলে দেয় তার জন্য কি করবে। তো আপাতত যদি বলে দিলে তাহলে কি করবে, তার ইলেকট্রন বিন্যাস তুমি তো এখানে অবধি পেয়ে যাচ্ছ, এই যে f1 হচ্ছে এইটা তুমি মনে রাখছো, তার সেটাকে ফলো করে পরপর করবে। এটা করার সময় একটা লক্ষ্য জিনিস করো যে এখানে কিন্তু এই যে তাহলে এইটা তো 58 4f1 হয়েছে, তাহলে 59 তো 4f2 হওয়ার কথা, কিন্তু না, দেখো আমি বললাম না যেহেতু এস এর পরে ডিতে একটা ঢুকতেছে, কেন সেটা পরের ব্যাপার, একটা তো ঢুকতেছে, তাই একবারে সবগুলো তো করে ফেস, সেটা একটা অন্য ব্যাপার আছে, সেই কমপ্লেক্স ব্যাপারে আমি যাচ্ছি না। আপাতত এখন বোঝো যে এই ডিতে একটা ঢুকে যাওয়ার পরে 4f এর ইলেকট্রনগুলো ঢুকবে। এবারে ডিতে কখনো কখনো সব এই যে শুধু ল্যান্থানাম আর সিরিয়ামটা বজায় রাখার পরে বাকি দেখো আবার ডি এর ইলেকট্রনটাও এখানে চলে আসছে, এফে চলে আসছে। এই জন্য কখনো কখনো দেখো এই যে 5d 0 থেকে 1, বেশিরভাগ সময় 0ই থাকে। দেখো এই যে আমাদের তাহলে 59তম ইলেকট্রনটা এখানে তো ঢুকছে, 4f2 করছে, পাশাপাশি দেখো 5dরও ইলেকট্রনটা ওখানে চলে গেছে, তাই 4f3 হয়ে গেছে। তাহলে এরপরে এবার দেখো ফলো করে 4f4 5 7, এবার যখন 7 হয়ে যাবে আবার দেখো 7-এর পরে 8তম ইলেকট্রনটা এখানে চলে আসছে, কারণ 4f7টাকে ইলেকট্রন বিন্যাসগতভাবে হাফ ফিল, 4f7 হয়ে গেলে হাফ ফিল, সেটা স্টেবল বলে সেটা কিছুটা সে বজায় রাখতে চাইছে। 64তে সে বজায় 64তে 4f8 হওয়ার কথা, কিন্তু 4f8 হলো না, তাই 5d1 হয়ে গেল। তাহলে এই যে তুমি যদি প্যাচটা ধরতে পারো, তাহলে নাম্বারগুলো বলে দিলে তুমি ইলেকট্রন বিন্যাসটা সহজে করতে পারবে। এবারে আমি যেটা বলি যে তোমাকে যদি নাম্বার না বলে দেয়, যেমন তাহলে কোনগুলো মুখস্থ রাখবে, দেখো এইটা তুমি মুখস্থ রাখবে, হ্যাঁ, এই নিওডাইমিয়াম দিয়ে কোশ্চেন আসে, দেখো ইউরোপিয়াম দিয়ে কোশ্চেন আসে। ওকে, ইউরোপিয়াম দিয়ে কোশ্চেন আসে, মানে এই ইউরোপিয়ামের সঙ্গে এদের
এর 3+ বা 4+ আয়নের সঙ্গে তুলনা করে এরকম টাইপের একটা কোশ্চেন আসে। হ্যাঁ, ইউরোপিয়াম, ইউআর। ওকে, তো এইগুলো দিয়ে একটু করবে না, কিন্তু আমি যেটা মনে করি যে তোমাদের দিয়ে দেবে। কিন্তু আমি তোমাকে তাহলে এই যে ধরো আমি এই চারটা তোমাকে, এটা তো তোমাকে এমনি মনে রাখতে হবে, এই 5টা আমি তোমাকে মুখস্থ করতে দিলাম। এবং ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হবে দেখো, তার এই ল্যান্থানাম থেকে শুরু করো এবং সেটাকে ফলো করে বাকিগুলোর ইলেকট্রন বিন্যাস করো। কোথায় কোথায় একটু ওই যে ব্যতিক্রম টাইপের হচ্ছে সেটা একটু বুঝে নাও, বাস তাহলে হয়ে যাবে। একই রকম আসি, এটা হচ্ছে ল্যান্থানয়েড বা ল্যান্থানাইট যৌগগুলো হয়ে গেল। এবার অ্যাক্টিনাইট যৌগগুলোর বেলায় এইগুলোর ক্ষেত্রে এগুলো প্রায় দেখো এই যে 4Fটা জাস্ট 5D হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আবার কিছু কিছু জায়গায় যেমন এই থোরিয়ামটা, এগুলো একটু কনসিয়াসলি তোমাকে মনে রাখতে হবে। থোরিয়াম দেখো, তাহলে এখানেও তো তোমাকে থোরিয়াম থেকে এই যে লরেন্সিয়াম, এই যে 14টা এলিমেন্টকে আমরা অ্যাক্টিনাইট মৌল বলছি। তাহলে এই ফার্স্ট আর লাস্টটা তোমাকে মনে রাখতেই হবে তার অ্যাটমিক নাম্বার দিয়ে, এটা তো তোমাকে মনে রাখতেই হচ্ছে অ্যাক্টিনাম। তাহলে এই যে তুমি মনে রাখলে 103 অবধি, 90 থেকে 103। এবার দেখো এদের ইলেকট্রন বিন্যাস মুখস্থ করতে হবে। তবে এই ইলেকট্রন বিন্যাসে একটা লক্ষ্য করার বিষয় যে থোরিয়ামে কিন্তু 4F এখনও একটা ইলেকট্রন হয়নি। একটু দেখো এগুলো একটু ব্যতিক্রম নজর দিয়ে তোমাকে মনে রাখতে হবে। দেখো 6D2 হয়েছে। এবারে দেখো এখানে এসে প্রোক্টোনিয়ামের ক্ষেত্রে দেখো এখানে এসে পরেরটার বেলায় তখন এবারে একটা করে এখানে দুটো ইলেকট্রনই, তখন এখানে এক ইলেকট্রনটা ঢুকে গেছে। ওকে, তো এর বেলায় কিন্তু এই ব্যাপারটা একটু হচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এগুলো দিয়ে আসে না, মানে এখানে কীভাবে মুখস্থ রাখবে একবারে, তাহলে বললাম অ্যাক্টিনাম করবে, থোরিয়াম করবে। এবারে দেখো এই যে 92 এটা মনে রাখবে, মানে এদের সঙ্গে সঙ্গে এই অ্যাটমিক নাম্বারটাও এটা মনে রাখবে। ইউরেনিয়াম করবে, নেপচুনিয়াম করবে 93, ইউরেনিয়াম নেপচুনিয়াম পাশাপাশি আছে। প্লুটোনিয়ামও একবারে তো তোমাদের মুখস্থ, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এগুলো এই 3টে পরপর মনে রাখা যায়। তারপর দেখো একেবারে চলে যাও, এখান থেকে আর কিছু করার দরকার নেই, একবার লরেন্সিয়াম। ওকে, লরেন্সিয়াম এর একবার মুখস্থ করবে, একবার ইলেকট্রন বিন্যাস সহ। এই যাদের বললাম তাদের ইলেকট্রন বিন্যাস করবে। তাহলে এখান থেকেও আমি প্রায় 5-6টা তোমাদেরকে মনে রাখতে বললাম, এই করলে হয়ে যাবে একবারে শিওর। হ্যাঁ, হয়তো বেশি দিয়ে দিলাম, এইগুলো করলেই এর বাইরে আসবে না। আমি বললাম এগুলো তোমরা একটু মুখস্থ করে টাইপের, কারণ কোনো প্রশ্নের উত্তরে এগুলো কাজে লাগবেই। দেখা যাবে ওটা না করতে পারলেও তুমি প্রশ্নের উত্তরটাও ঠিকঠাক লিখতে পারবে না, বা সেটা উত্তরটা লিখবে সেটা হয়তো ভাষা হয়ে যাবে, ফুল নাম্বার পাবে না। তো দেখো এখানেও ল্যান্থানাইট সংকেচন, এখানেও দেখো যা যা স্টার আছে এখানেও সেম, এরও আমার প্রত্যেকটা উত্তর বোঝানো আছে। এটা আমি কিছুটা সাজেশন করেই নোটটা বানিয়েছি। যেগুলো স্টার আছে সেগুলো তোমরা, যেগুলো স্টার নেই তুমি সেগুলো স্কিপ করে চলে যেতে পারো, মানে ওই ভিডিওতে। তাই আমি টাইম স্ট্যাপের কথা বলছি না, আর টাইম সময় লাগে। তো এখানে দেখো এই কোশ্চেনটার তোমরা এটা সংসদে আছে, এটা কেন দিইনি, এটা করবে কিন্তু, হ্যাঁ এটা করবে, এটা 3 স্টার দিয়ে দিচ্ছি আমি, এটা একটু নোটেও দিয়ে দেবো। তাহলে এটা কিন্তু 3 স্টার, এটা মডেলও আমি এই কোশ্চেনটা দেখেছি। ওকে, এটা 3 স্টার কোশ্চেন থাকলো। ওকে, এটা 3 স্টার কোশ্চেন থাকলো। তারপর দেখো এটা দিয়েছি, এখানে 3 স্টার এটাও দিয়েছি। দেখো এটা দিয়েছে মানে ওটাও তোমার এই প্রশ্নের উত্তর দিতে ওটা কাজে লাগবে। মূলত ওই ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সংকোচনের কথা বলতে হবে এখানে। ওই ল্যান্থেনে কেন তাদের সমান, ল্যান্থানাইট সংকোচন এই শব্দটা যেন থাকে, আর এটা কেন এই ল্যান্থানাইট সংকোচনের কারণে এই কথাটা শব্দটা যেন থাকে, এই যে ল্যান্থানাইট সংকোচন এটা যেন থাকে। তারপর দেখো এই প্রশ্ন স্টার আছে মানে করবে। তাহলে বাকি দেখো আমার যেগুলো স্টার আছে তাহলে করবে, এবং আমি এই রিলেটেড যে রিয়াকশানগুলো দিয়েছি সেগুলো করবে। তাহলে এই করলে এই চ্যাপ্টারটা কিন্তু একটা কভার হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে এই চ্যাপ্টারটা পড়ো। এই চ্যাপ্টার থেকে 5 নাম্বার, যারা একটু অ্যাকচুয়ালি কেমিস্ট্রি একটু বেশি বোঝো না, তাদের মুখস্থ করতে মন চায়, তো তারা তাহলে এই দুটো চ্যাপ্টার তাদের তো মুখস্থ করে নাম্বারটা বলতে হবে, ইউনিট 4 আর ইউনিট 3। আর যারা করো, যাদের ভালো নাম্বার পেতে হয়, তাহলে এই চ্যাপ্টারগুলো তারা হয়তো এই চ্যাপ্টারগুলো কোথায় কীরকম কী করবে, বা তারা অন্যান্য চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ছো বলে এই চ্যাপ্টারটা যেন কিছুটা বঞ্চনার শিকার হয় এই ইউনিট 3 আর 4। তাই সেটা করলে কিন্তু ফুল নাম্বারটা হবে না। হ্যাঁ, 30+ নাম্বার পেতে গেলে কিন্তু তোমাকে ইউনিট 3-4 ভালোভাবেই মানে এখান থেকে ফুল নাম্বার পেয়েই করতে হবে। ওকে, তাহলে তোমরা ভালো করে পরীক্ষার প্রিপারেশান নাও। গড ব্লেস ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।